মানে আর একজন শিষ্য ছিল, সে হচ্ছে জেনোফোন। জেনোফোনের কথা আমরা কম জানি। তো একদিন জেনোফোন দূর দিয়ে হেঁটে যাচ্ছে, তো সক্রেটিস ডাক দিয়েছে যে এদিকে কাছে আসে। তো কাছে আসলে বলছে যে আচ্ছা বলো তো, যে মানুষের ক্ষুধা লাগলে কি করে? খুব সহজ প্রশ্ন বলছে, খায়। তো বলছে যখন আত্মার ক্ষুধা লাগে তখন কি করে? তখন আর জেনোফোন বলতে পারে না। কিন্তু সক্রেটিস তখন কি করতো? সক্রেটিস যে গাছের নিচে, নদীর পাড়ে, বাজারে, বন্ধুদের বাসায় তরুণদের নিয়ে আড্ডা দিত, মানবতা, গণতন্ত্র, নানা ধরনের কথা বলতো। তো জেনোফোন ওই আড্ডায় চলে আসলো, এবং ওই যে আসলো সে আর কিন্তু কোনোদিন যায় নাই। এবং সক্রেটিস বলতেন যে আড্ডাগুলো হচ্ছে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, কারণ এখানে মানুষের কাছ থেকে এত ধরনের, এত বৈচিত্র্যপূর্ণ কথা শোনা যায় যে যেন মানুষের কি হয়, নতুন নতুন অভিজ্ঞতা হয়। সেটা আমার শুনছিলাম আমি ওই যে মঞ্জুর ভাইয়ের কথা, উনি খুব সুন্দরই বলছিলেন আসলে। তো আমি যখন ইটা দেখলাম, কি বলে ব্যানারটা, তখন দেখলাম রসুন আড্ডা। তখনই আমি একটু চমকে উঠলাম, রসুন আড্ডা মানে এরকম একটা নাম তো কোথাও পাওয়া যায় না। তখন আমার মনে হলো যে বিকল্প ভাবনা নামগুলো আসলে বিকল্পই হবে, নাহলে এই রসুন আড্ডা এরা খুঁজে খুঁজে বের করতো না। তো এর সাথে আমি কার কারা আছে জানি না, দুজন মানুষকে জানি, একজন হচ্ছে সবুজ মণি আর একজন হচ্ছে রাকিব। আসলে ওই বন্ধুত্ব হয় কি সমমনে, সমবয়সে না। ওরা অনেক জুনিয়র কিন্তু আমরা অনেক সিনিয়র, কিন্তু মনের দিক থেকে এক। তো এই সমমনে কি হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। রাকিবকে আমার খুব ভালো লাগে, বিভিন্ন অনুষ্ঠানে যায়, ও সুন্দর কবিতা পড়ে, বয়সও ভালো, কি সুন্দর আবেগ মানে উপস্থাপনা করছে। আর সবুজ খুব দায়িত্বশীল, ওকে আমি একটা বিষয় চেয়েছিলাম, খানিকটা কষ্ট করে হলো সে আমাকে দিয়েছিল। তো ওই জন্য আমার মনে হয়েছে যে এই দুজন মানুষ সৃষ্টিশীল এবং তাদের প্রত্যেকটা কাজই সৃষ্টিশীল হবে। আমরা তাদেরকে একটা তালি দিতে পারি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ বিকল্প ভাবনাকে। তো আমার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে এই যে হরষিতদা, তার কথা আমি শুনি, এবং আমি ব্যানারে যখন দেখলাম যে হরষিতদা আছে, তো ভাবলাম যে অবশ্যই যেতে হবে। আরো প্রিয় মানুষ আছে, আমি আগে একটা অনুষ্ঠানে এসেছি, তো সবকিছু মিলে ভালো লাগছে। আজকে হচ্ছে যে অনুষ্ঠানটা খুব ছোট, মানুষও কম, কিন্তু খুব স্নিগ্ধ আমার কাছে মনে হয়েছে। আমি অনেক জায়গায় যাই, তো হয় কি অনেক সময় সাধারণ মানুষই আমরা অনেক বেশি থাকি, সমৃদ্ধ মানুষ খুব অল্প থাকলেও ভালো। এই যে দাদা আছে, ভাই আছে, মনোহর ভাই খুব সৃষ্টিশীল একজন মানুষ। উনি স্বাধীন বাংলা বেতারে কাজ করেছেন, মুক্তিযোদ্ধা, আর কি সুন্দর করে গান গায়। আমি উনি যে দরদ দিয়ে গায় এবং আস্তে করে খুব ভেতর থেকে সুর দিয়ে, এটা কিন্তু বোঝা যায়। আমি ওনার গান শুনেছি দুটো অনুষ্ঠানে, খুব ভক্ত হয়ে গেছি। আর দাদার কথা তো বললাম যে দাদা একজন শিক্ষক মানুষ, নানা অনুষ্ঠানে যান এবং নিরহংকারী, নির্বিবাদী একজন মানুষ, মানে সাহিত্যের সাধনা করেন। আর মঞ্জুর ভাইয়ের সাথে আমার পরিচয় নেই, কিন্তু আজকে কথা শুনে আমি মুগ্ধ। আসলে হয় কি, মানে যে অনুষ্ঠান থেকে কিছু নতুন পাওয়া যায় সেখানে আসলে যেতে ইচ্ছে করে এবং ভালো লাগে। তো সেই দিক থেকে ওনার কথা, উনি আরো কথা বলতে পারলে হয়তো অনেক কিছু হতো। রিনা নিয়ে আমার খুব প্রিয় মানুষ, উনি যেখানে যান আমাকে বলেন, মানে একজন হঠাৎ করে বললো কি, গিয়েছিলাম ধামরাই, গিয়ে দেখি আমরাই। আসলে হয় কি, আমি যেখানে যাই এমন কিছু প্রিয় মানুষ পাই যে আমরাই মনে হয়, খুব ভালো লাগে। হ্যাঁ, এখানে যেমন হরষিতদা আছে, মনোহর ভাই আছে, মঞ্জুর ভাইকে আজকে দেখলাম, এই ভাইকে আজকে দেখলাম, আমাকে এরপরে আরো দেখবো। রিনাদি আছে, রাকিব আছে, সবুজ মণি আছে, টোটন আছে, সবই কিন্তু পরিচিত। আর এই যে আপাত গান গাইলো বাচ্চারা, খুবই মুগ্ধ হলাম। যাই হোক, আমি একটু মূল কথায় আসি, আমি সেরে দিব। রবীন্দ্র, নজরুল এবং সুকান্ত তিনটাই আমাদের বাংলা সাহিত্যের খুবই খুবই সমৃদ্ধ এবং শক্তিশালী নাম। এই তিনটা নামই আসলে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সমাজ জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা ভাবনাকে প্রভাবিত করেছে। কে যেন শুরুতেই মানে সবুজ মণি বলেছিল যে রবীন্দ্রনাথকে এবং তার সঙ্গীতকে, তার সাহিত্যকে 68-60-এর দশকে আইয়ুব খান চিরতরে বন্ধ করে দিতে চেষ্টা করেছিল, কিন্তু সৃষ্টি কখনো থেমে থাকে না। যা সত্য তা কখনো থেমে থাকে না। তার যে জাতীয় সঙ্গীতকে, তার যে মানে আমার সোনার বাংলা গানকে আমরা জাতীয় সঙ্গীত করলাম, তার মানে কি, তাকে চিরতরে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে আমরা যুক্ত করে নিলাম। আর সে কোনোদিনই ইচ্ছে করলেও তো মুছে ফেলতে পারবে না। আরেকটা কথা আমি জানি না, আপনারা হয়তো
মঞ্জুর ভাই দাদা তো জানবেনই, এই যে জয় বাংলা কথাটা আমাদের মুক্তিযুদ্ধের সময় নানা স্লোগান হতো, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, তারপরে শেখ মুজিবের পথ ধরো, আন্দোলনকে সফল করে, এরকম অনেক। কিন্তু হঠাৎ করে স্লোগান দিতে দিতে যখন জয় বাংলা কথাটা বলতো, সবার মধ্যে একটা অন্যরকম জোশ এসে যেত, শক্তি এসে যেত। এই জয় বাংলা শব্দটা প্রথম যিনি জনক তিনি হচ্ছেন কিন্তু কাজী নজরুল ইসলাম। তার একটা কবিতা ছিল পূর্ণচন্দ্র, তাই তো? পূর্ণচন্দ্র ফরিদপুরে একজন ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিলেন, নেতা ছিলেন, তার নাম হচ্ছে পূর্ণেন্দ্র। তাকে ওই আন্দোলন করার জন্য জেল হয়ে যায় তার। নজরুল ইসলাম একদিন তার যেদিন মুক্তি হবে সেদিন জেল কেটে যায়, তখন ওই পূর্ণচন্দ্র কবিতাটা লিখে নিয়ে যায় তার জন্য, এবং ওই কবিতাটায় আছে জয় বাংলা। সেই জয় বাংলা আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রথম এবং সাহসী স্লোগান ছিল, জাতীয় স্লোগানের মতো একটা বিষয় ছিল, যেটা আমাদের মুক্তিকে, আমাদের ভাবনাকে খুবই ত্বরান্বিত করেছে। আর সুকান্তে ওরা তিনজন কবিকে যে ধরেছে, তিনজনই একদম আমাদের বিপ্লব, আমাদের জীবনের সমস্ত ভাবনার সাথে এক হয়ে মিশে গেছে। যখন সুকান্তের জন্ম হচ্ছে 1926-এ, তখন কিন্তু ওই যে পঞ্চকবি যে আমরা জানি, আমি পঞ্চকবিকে মনে রাখি অবুঝ বিশুদ্ধি। অবুঝ অতে হচ্ছে অমিয় চক্রবর্তী, বুদ্ধে হচ্ছে বুদ্ধদেব বসু, অবুঝ বৈদ্যজাতে জীবনানন্দ, দ্বিতীয় হচ্ছে বিষ্ণুদি, আর সুতি হচ্ছে সুধীন্দ্রনাথ। তাই অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ, সুধীন্দ্রনাথ, এরা ছিল পঞ্চকবি। এই পঞ্চকবিরা বেরিয়ে আসতে চেয়েছিল কার কাছ থেকে? রবীন্দ্র ধারা থেকে। কিন্তু বেসিক্যালি দাদা খুব ভালো বলেন যে তারা বেরোতে পারে নাই। বেরোতে যারা পেরেছে, আমি একটু বলি যে প্রত্যেকের একটা স্বকীয়তা থাকে। আমার একটা স্বকীয়তা আছে, আপনার একটা স্বকীয়তা আছে, ওই শিশুটার একটা স্বকীয়তা আছে, পাখিদের একটা স্বকীয়তা আছে, জীবজন্তুর একটা স্বকীয়তা আছে। তো এই স্বকীয়তার দিক থেকে এই তিনজন মানুষ ছিলেন কিন্তু একেবারেই আলাদা। রবীন্দ্রনাথ যেমন পুরা সাহিত্যকে সবাইকে সংক্রমিত করেছে, কিন্তু এই যে দুইজনে দেখতে পাচ্ছেন, নজরুল এবং সুকান্ত, রবীন্দ্র যুগের কবি হয়েও তারা কিন্তু রবীন্দ্রনাথ থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন এবং নিজস্ব স্বকীয়তায় তারা কবিতা রচনা করেছেন। আর একজন ছিলেন জীবনানন্দ দাশ। তারা রবীন্দ্র যুগে, রবীন্দ্র পরবর্তী যুগে, মৃত্যুর আগ পর্যন্ত একটা নিজস্বতা নিয়ে কিন্তু সাহিত্য চর্চা করেছেন, যেখানে রবীন্দ্র ভাবনা অন্য কোনো সাহিত্যিকের যুক্ত ছিল না। এবং তিনজনেই কিন্তু মানবতার কথা বলেছেন। একজন মানুষ কতটা আত্মবিশ্বাসী হলে, কতটা চেতনা সমৃদ্ধ হলে বলতে পারে, নজরুল যে বললেন, আমি চিরতরে দূরে চলে যাব, আমারে দেব না ভুলিতে। তিনি কি সৃষ্টি করেছেন এবং এই সাহসী উচ্চারণ কেন করতে পারেন? ওই আত্মবিশ্বাসের আস্থার জায়গা তিনি তৈরি করে গেছেন। আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে যে যদি আপনি বিদ্রোহের দিক থেকে দেখেন, সেটা পৃথিবীতে, আমি শুধু এই বাংলা ভূখণ্ড বলবো না, পৃথিবীতে নজরুলের মতো বিদ্রোহী আর কেউ নাই। আমি ধরেন বিদ্রোহী কবি যারা আছে, মাহমুদ দারবিশকে একটু পড়েছি, নাজিম হিকমতকে পড়েছি, পাবলো নেরুদাকে পড়েছি, তারপরে হচ্ছে ফয়েজ আহমেদ ফয়েজ, পাকিস্তানের, তাদেরকে পড়েছি। ইয়েটসের একটা কবিতাকে বলা হয় ওই যে ওয়েস্টল্যান্ড, কিন্তু এর ধারে কাছেও না। কিন্তু এরকম একটা কবিতা পৃথিবীতে আর কেউ লিখতে পারেনি। আমাদের এই আমাদের জাতীয় কবি লিখেছেন। আমরা কোথায় আছি তাহলে? আবার প্রেমের কবি যদি বলেন, আমি বলবো যে নজরুলের মতো প্রেমের কবি পৃথিবীতে একজনও নেই, একজনও নেই। তারা যত যেভাবে প্রেমের, কিডসকে বলা হয় প্রেমের সবচেয়ে ভালো কবি, কিন্তু নজরুল যেভাবে প্রেমকে অনুভব করেছে, প্রেমের জন্য জীবনকে যেভাবে উৎসর্গ করতে পেরেছেন এবং করেছে, এরকম একজন কবিও না। যদি অসাম্প্রদায়িক বলি সারা পৃথিবীতে, আমি একদম আমি বোধহয় দায়িত্ব নিয়েই বলতে পারি, সারা পৃথিবীতে মহাত্মা গান্ধী বলি, তারপরে বলি, বাইরে বলি, দেশে বলি, নজরুলের মতো অসাম্প্রদায়িক কবি পৃথিবীতে একজনও নাই। আমি নিশ্চিত একজনও নাই। তার প্রত্যেকটা সৃষ্টি, তার আপনি সাম্যবাদী কবিতার দিকে আসেন, তার মানুষ কবিতার দিকে আসেন, তার নারী কবিতার দিকে আসেন, তার যে বিখ্যাত গান, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, একজন তার মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এক বৃন্তে আপনি দেখেন যে একটা গাছ যখন
মাটি থেকে মানে শ্বাস গ্রহণ করে, পানি গ্রহণ করে, সেটা কিন্তু একই জায়গা থেকে আসছে। সেই গাছেরই দুটি ফুল। আপনি যদি মুসলিমকে অস্বীকার করেন, তাদেরকে শোষণ করেন, সাম্প্রদায়িক করে দেন, তাহলে হিন্দু কিন্তু আসলে টিকে থাকতে পারবে না। আপনি যদি হিন্দুকে এক পাশে করে দিতে চান, মুসলিমও টিকে থাকতে পারবে না। এইভাবে প্রত্যেকটা কবিতায় তিনি কিন্তু সেইভাবে বলেছেন। সাম্যবাদী কবিতার প্রথম লাইনটা কি? গাহি সাম্যের গান, যেখানে আসিয়া মিশে আছে সব বাধা ব্যবধান, তাই না? হিন্দু মুসলিম খ্রিস্টান এরকমই সে বলেছে। সে বলে, আপনাদের যদি আমি প্রশ্ন করি, নজরুল যেভাবে প্রশ্ন করেছে যে আসলে স্রষ্টা কোথায় থাকে? স্রষ্টা কি মসজিদে থাকে, মন্দিরে থাকে, আকাশে থাকে, পাহাড়ে থাকে? স্রষ্টা কোনো জড় বস্তুতে থাকে না। স্রষ্টা থাকে মানুষের হৃদয়, এবং তিনি বলেছেন মানুষকে ভালোবাসেন। আমাদের নবীর কথা বলেছেন, বুদ্ধর কথা বলেছেন, কৃষ্ণের কথা বলেছেন। তারা বলেছেন যে তারা পৃথিবীতে এসেছে মানুষকে জয় করতে, এবং তারা মানুষের মধ্যেই কিন্তু সত্য খুঁজে পেয়েছে। ফলে এই পৃথিবীতে মানুষের থেকে বড় কিছু কিন্তু আর নাই। সেই জন্য আমার মনে হয় নজরুল যেভাবে আমাদের সাহিত্যকে, আমাদের চেতনাকে, মানে আমাদের ভাবনাকে ধারণ করেছে, সেটা মানে অসাধারণ। আমি জানি না যে অন্য কোন দেশের কবি হলে মানে ইংরেজি অনুবাদ হয়ে যেত, অনেক কিছু হয়ে নজরুল পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গা করে নিতে পারত। আর রবীন্দ্রনাথ তো একেবারেই মানে কি বলবো, আমরা বিশ্বকবি তো আমরা জানি, তার সৃষ্টি, তার সাহিত্য, তার ভাবনা সমস্ত কিছু মানবিক এবং মানুষের কল্যাণেই সবকিছু করেছেন। আর মঞ্জুর ভাই সবচেয়ে বেশি বলেছে সুকান্তের কথা। সুকান্তের একটা যে কবিতা, পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আমরা যখন পূর্ণিমা চাঁদের সাথে পৃথিবীর যাবতীয় সৌন্দর্যকে তুলনা করছি, সে তখন বলছে পূর্ণিমা চাঁদ ঝলসানো রুটি। মানে প্রকৃতি এবং আমরা এত যন্ত্রণায়, এত ক্ষুধা, এত বঞ্চনায় আছি, ওই সৌন্দর্য কিন্তু আমাদের কিন্তু আকর্ষণ করছে না। আমার দরকার খাবার, আমি রুটি চাই, আমি ভাত চাই। ওই পূর্ণিমা চাঁদ গোল রুটির মতো, ওটাই আমার মনে হচ্ছে রুটি। এই যে কবিতায় যে উৎপ্রেক্ষা বলে না, উৎপ্রেক্ষা হচ্ছে যে উপমানকে, উপমেয়কে যখন উপমানের মতো মনে হয়, তখন সেটা হয় উৎপ্রেক্ষা। এই যে রুটি, চাঁদ হচ্ছে এখানে উপমান, আর আমরা বলি চাঁদের মতো মুখ হচ্ছে উপমেয়। কিন্তু আমি চাঁদকেই বলছি পূর্ণিমা ঝলসানো রুটি। চাঁদ এখানে কোনো সৌন্দর্য আমাকে দিচ্ছে না। এরকম ভাবনা ছিল এই কবি রবীন্দ্রনাথের। একটা কথা আমি শুধু বলি, ওনার অনেকগুলো কথা আছে, আমি জানি না সময় আছে কিনা, শেষ করে দেবো সবুজ না আরেকটু বলবো? রবীন্দ্রনাথ একটা কাজ করেন এখানে, আমি তার প্রচলিত ধারণার বাইরে বলি। তিনি একজন সমবায় মানে ভাবনা ছিল তার মধ্যে কৃষি ভাবনা ছিল, তার মধ্যে ভেষজ ভাবনা ছিল। তিনি একজন চিত্রশিল্পী ছিলেন। তিনি 3000 চিঠি লিখেছেন গানের কথা। গান, প্রবন্ধ, উপন্যাস, নাটক এগুলো তো আলোচনা হয়, বিভিন্ন দিবসে টেলিভিশনে মানুষ আলোচনা করে। কিন্তু এই যে এই প্রচলিত এইগুলোর বাইরে 3000 যে ছবি এঁকেছে, এটা চারটেখানি কথা নেই। এবং ফ্রান্সের মতো জায়গায় তার কি হয়েছে, তার চিত্র প্রদর্শনী হয়েছে। রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কারের টাকা পেলেন, তো সব টাকা কি করলেন, তখন তিনি এই যে আমাদের এই কোথায় তো শাহজাদপুরে, তো ওইখানকার কৃষকদের টাকাগুলো দিলেন, ঋণ দিয়ে দিলেন। এটা মজার ঘটনা আছে। তো ঋণ দিলে কৃষকরা কিন্তু আর টাকা ফেরত দেয় না। রবীন্দ্রনাথের লোকজন যে বলে যে টাকা দিচ্ছ না কেন, টাকা দিচ্ছ না কেন, তো ওদের একজন বুদ্ধি দিছে যে তোমরা রবীন্দ্রনাথকে বলবা, রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। তো তোমরা যে বলবা যে গুরুদেব তুমি তো বলছো যে মোর নাম এই বলে খ্যাত হোক, তুমি আমাদেরই লোক, তা আমরা যদি তোমার লোক হই তাহলে কেন টাকা দিব? সত্যি সত্যি ওরা দল বেঁধে যে রবীন্দ্রনাথের কাছে চেয়ে বলছে যে গুরুদেব তুমি না বলছো মোর নাম এই বলে খ্যাত হোক, তুমি আমাদেরই লোক, তো তুমি আমাদের লোক, আমরা তোমাদের লোক, অতএব এই টাকা পয়সা আমরা দিতে পারবো না। তো উনি সব টাকা কি করে দিচ্ছে, মাফ করে দিচ্ছে। তারপরে ওনার যে মানে চিত্র প্রদর্শনী, এটা একবার উনি আর্জেন্টিনা যাচ্ছেন, আর্জেন্টিনা যেতে যে আকাশে হয়ে যায়, ব্রাজিলে যাচ্ছে। তো আর্জেন্টিনার আকাশে যখন বিমান, তখন উনি অসুস্থ হয়ে যায়। তখন আর্জেন্টিনায় ল্যান্ড করে বিমানটা, এবং সেখানে উনি একটা হোটেলে থাকেন। সেই হোটেলে ওনাকে সেবা করার দায়িত্ব পায় ভিক্টোরিয়া কি দাদা ওকাম্পো।
ভিক্টোরিয়া ওকাম্পো। ভিক্টোরিয়া ওকাম্পো নিজে একজন বড় মাপের কবি না, কিন্তু উনি শিল্পবদ্ধ একজন মানুষ, কবিতার সমালোচক, সঙ্গীতের সমালোচক। তো উনি রবীন্দ্রনাথকে সেবা করছে, সেবা করতে করতে একবার দেখে রবীন্দ্রনাথের খাতা উঠাচ্ছে অনেক ছবি। তো উনি বলছেন যে তুমি তো অনেক ভালো ছবি আঁকো, ছবির তো চিত্র প্রদর্শনী করতে পারো। তো রবীন্দ্রনাথ কি করতেন, কোনো একটা কিছু লিখলে এমন সুন্দর করে কাটতেন, ওই কখনো এটা একটা গাছের গাছ হতো, ও কখনো কোনো একটা পাখি হতো, কখনো একটা ফুল হতো, নদী হতো, একটা মানুষের অবয়ব হতো। তো রবীন্দ্রনাথ বললেন যে আমার এই কাটাকুটি যদি ছবি হয় তাহলে তো আমি কিছু ছবি আঁকতেই পারি। তখন উনি ফিরে এসে উনি অনেকগুলো ছবি আঁকলেন। এই ছবি দিয়ে ফ্রান্সের মতো জায়গায়, যেখানে মানে চিত্র মানে ছবির একটা বর পুত্র বলা হয় যে যে দেশটাকে, সেই ফ্রান্সের চিত্র প্রদর্শনী হয়। এই সম্পূর্ণ ক্রেডিটটা ছিলেন কার? ভিক্টোরিয়া ওকাম্পোর। ওনার একটা গান আছে না, আমি চিনি গো চিনি ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে, এই গানটা ভিক্টোরিয়া ওকাম্পোকে নিয়ে লেখা। তো রবীন্দ্রনাথ দেখেন মানুষ বড় হলে কত বড় হয়, ঘরের যে বিনয় দেখেন। রবীন্দ্রনাথ যখন নোবেল পেলেন, সারা পৃথিবী থেকে তার ডাক আসছে, তখন সে ভাবছে যে হে ঈশ্বর সৃষ্টিকর্তা, আমার মধ্যে যেন অহংকার না আসে। তখন উনি একটা কবিতা লিখলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারকে আমার ডুবাও চোখের জলে। শুধু চরণের তলে না, চরণের তলে যে ধুলা আছে সেই ধুলার তলে আমার মাথা নত করে দাও। আর আমাদের দেশের মানুষ দেখছে একটু কিছু হলে এরা মানে মাটিতে পা পড়ে না, অহংকার ভাবে এমন ভাবে চলাফেরা করে যে দেখলে মানে মেজাজটা গরম হয়ে যায়। আর রবীন্দ্রনাথের মতো একজন মানুষ বললো যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তার আরেকটা কবিতা আছে, হায় গগন নহিলে তোমায় ধরিবে কেবা। এটা সূর্য এবং শিশিরের মধ্যে কথা হচ্ছে, কোথায় সূর্য কোথায় শিশির। শিশির বলছে, শিশির কহিল কালিয়া তোমার রাখি যে বাঁধিয়া, হে রবি এমন নাহিকো আমার বর, তোমার বিনা এই ক্ষুদ্র জীবন কেবলই অশ্রুজল। মানে সূর্য কত বড়, শিশির এক ফোঁটা বিন্দুর মতো। শিশির বলছে তুমি আমাকে ভালোবাসো, তোমার রৌদ্র দাও, তুমি আমাকে কাছে ডেকে নাও, আমিও তোমার ভালোবাসা চাই, ক্ষুদ্র বলে ছোট বলে আমাকে অবহেলা করো না। তো শেষে শিশির মানে সূর্য বলছে, আমি বিপুল কিরণে ভ্রমণ করি যে আলো, তুমি শিশির টুকুলে ধরা দিতে পারি, বাসিতে পারি যে ভালো। শিশিরের বুকে আসিয়া কহিল তখন হাসিয়া, ছোট হয়ে আমি রহিব তোমারে ধরি। তো বলছে আমি এত বড় হলে কি হবে, আমি তোমার কাছে তোমার মতো ছোট হয়ে এসে তোমাকে ভালোবাসবো, তোমার কাছে থাকবো। যে এই যে উচ্চারণ যে কবি, সে সারা জীবন অনন্তকাল মানবতার কবি হয়, মানুষের কবি হয়। তো এই তিনজন মানুষকে নিয়ে এরা আয়োজন করেছে, আমি তাদেরকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাই। আমার কাছে ছোট একটা চিরকুট ধরা হয়েছে, সংক্ষিপ্ত করুন। আপনাদের সবার সুন্দর জীবন কামনা করে শেষ করছি, ভালো থাকবেন।